বাজে তোমার 1:44, রাত্রি 1:44। তো তোমাদের ভিডিওগুলো দেখতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য প্রত্যেকের কাছে এক্সট্রিমলি সরি। এটা সব অনেকটা টাইম লেগেই গেছে, প্রত্যেকের চাপের জন্য করতে পারি। তবে ঠিক আছে, আমরা উপনিবেশিক অতীতের সংক্ষিপ্ত বিবরণ, যেটা হচ্ছে চ্যাপ্টার 4, এই চ্যাপ্টার 4-এর আমরা হচ্ছে গিয়ে আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস নেব, যে ক্লাসের মধ্যে জাস্ট ইন্ট্রোডাকশনই হবে। তারপর আস্তে আস্তে আমরা অনেকগুলো ক্লাস পরপর নিতে থাকবো, দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো উপনিবেশিক অতীতের সংক্ষিপ্ত বিবরণ বলতে কী বোঝায়? উপনিবেশিক সংক্ষিপ্ত অতীতের সংক্ষিপ্ত বিবরণ বলতে এটা বোঝায় যে আমাদের উপনিবেশিক কাল কাকে বলে। উপনিবেশিক কাল হচ্ছে কি ওই সময়টাকে বলা হয় যখন হচ্ছে কি তোমার আমাদের ভারতবর্ষ যে ইংরেজের অধীনে ছিল, ওই সময়টাকে বলা হয় উপনিবেশিক অতীতের সংক্ষিপ্ত বিবরণ, উপনিবেশিক। ঠিক আছে, মানে এই উপনিবেশিক অতীতটা অ্যাকচুয়ালি বলতে চাইছে কি, এটা অ্যাকচুয়ালি একটা বলতে চাইছি যে প্রি ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীনতার আগে, স্বাধীনতার আগে কী ছিল, এটা হচ্ছে বলতে চাইছে মূলত। আচ্ছা, এবার আমরা শুধু স্বাধীনতার আগে কী ছিল সেটা জানতে গেলে কিন্তু আমাদের একটু পিছিয়ে যেতে হবে। আমাদের হচ্ছে গিয়ে মানব সভ্যতা কেমন ছিল সেই জিনিসটা আমরা একটু পিছিয়ে যাবো। অ্যাকচুয়ালি মানব সভ্যতা যদি তোমাকে বলতে যাই, দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট হিসেবে এখানে দাঁড়িয়ে যায়। সেটা হচ্ছে কি, মানুষ কেমন ছিল। আমি যদি মনে করি যে বেলদাতে একজন যদি মনে করি বেলদাতে একটা এরিয়া, আগে থেকে এখানে বন মানুষরা ছিল, সাপোজ মনে করলো এখানে সবাই বন মানুষ থাকে। মানুষের সঙ্গে কেন হচ্ছে অন্যান্য জীবজন্তুর পার্থক্য, সেটা এখান থেকে আমরা বুঝতে পারবো। কারণ এখানে বলা আছে যে একদল মানুষ এক জায়গায়, বন মানুষ তার এক জায়গায় একটা জঙ্গলের মধ্যে, সাপোজ মনে করো বেলদা একটা জঙ্গল ছিল, সেখানে একদল মানুষ এখানে থাকতো, সেখানে একদল বন মানুষও থাকতো, তার সঙ্গে সঙ্গে অর্জুনী, কাছে একটা অর্জুনী, সেখানে একটা ছোটো জঙ্গল আছে, সেখানেও কিছু একদল মানুষ থাকতো। এরা কী করতো, এরা এরকম কাছে কাছে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো জঙ্গল তো পুরোটাই আছে, ছোটো ছোটো জায়গায় কিছু কিছু বন মানুষ দল বেঁধে বেঁধে থাকে আছে, যেমন থাকে দল বেঁধে বেঁধে আছে। এবং এবার এরা শিকারে বেরিয়েছে, এরা শিকার করতে গিয়ে দেখে একদল, এরা তো অ্যাকচুয়ালি কী করে বিভিন্ন জীবজন্তু জানোয়ারের সঙ্গে তারা শিকার করে এবং তাদের ধরে নিয়ে এসে তারা খায়। আমরা যদি একটু দেখি ইউটিউবে আফ্রিকান কিছু ভিডিওগুলো দেখা যায়, এরকম এখন দেখা যাচ্ছে মূলত। যাই হোক, তো এক্ষেত্রে কী হয়, সাপোজ দুটো বন মানুষের দলের সঙ্গে একটা দলে দেখা হয়ে গেল, একটা দলের সঙ্গে যখন আরেকটা দলে দেখা হয়ে গেল, তখন কিন্তু কী হলো, তখন কিন্তু এদের মধ্যে একটা যুদ্ধ তৈরি হয়। এই যুদ্ধ তো অবশ্যই একজন জিতবে একজন হারবে, এটা তো বাস্তব কথা। যে জিতছে সে কী করে, এটা যদি আমরা তুলনা করি অন্য জীবজন্তুর সঙ্গে, সব আমি তুলনা করলাম দুটো কুকুর, এই পাড়ার কুকুর সে পাড়ার কুকুর মুখোমুখি হয়ে গেলে ঝড়াঝাঁটি হবে, মারপিট হবে। এর ফলে কী হবে, যে কুকুরটা হেরে যাবে সে মানে ছুটে পালাবে। বা আমরা যদি বলি, দেখি গ্রামে দেখতেই পাবে যে অনেক ষাঁড় ঘুরে বেড়ায়, দুটো ষাঁড় হঠাৎ যুদ্ধ হয়ে গেল, একজন যে হারবে সে ভয় ছুটে পালাবে, এটাই হয়। এবং জিতে যায় সঙ্গে সঙ্গে সে বুক ফুলিয়ে একদম সে এরিয়াটা দখল করে বসে থাকে। কিন্তু কিন্তু বন মানুষের মধ্যে তো এটা হয় না। যেহেতু তারা বন মানুষ অবশ্যই বনে থাকে বলে, কিন্তু তাদের মধ্যে মানুষ তো ছিল, মনুষ্যত্ব বলবে, তারা তো মানুষের একটা অংশ ছিল রে বাবা। তো তাদের মধ্যে মস্তিষ্ক ছিল, বুদ্ধি ছিল, কীভাবে তারা করবে কাজটা। তারা কিন্তু তাদেরকে ছেড়ে দেয়নি যে এরা ছুটে পালাবে না, তারা কিন্তু বন্দি করে রেখেছে। এই বন্দি করে রাখার ফলে কি হয়েছে, এই বন্দি করে রাখার ফলে কিন্তু যে জিনিসটা দাঁড়িয়েছে, তারা কিন্তু কী করেছে, এদের মধ্যে একটা এভাবে গোষ্ঠী বানানো হয়েছে। যারা বন্দি করে রাখলো তারাই হচ্ছে গিয়ে প্রভু, দেখো আমরা মাস্টার, আর যারা বন্দি হয়ে থাকলো তারা যা স্লেভ, যা প্রজা। একে বলা হয় প্রভু প্রজা প্রথা, যে একটা শ্রেণীর মধ্যে একদল মানুষ হচ্ছে গিয়ে প্রভু, আর একদল মানুষ হচ্ছে গিয়ে কি প্রজা। এই প্রজাদেরকে কী করা হতো, এই প্রজাদেরকে কী করা হতো, আবার অন্য কোনো একটা জায়গায় যাওয়া হচ্ছে যুদ্ধ করতে, বা যুদ্ধ না হোক শিকার করতে যাওয়া হচ্ছে, সেখানে শিকার করতে গেলে কী হয়, বাঘ সিংহ অনেক কিছু থাকবে, জীবজন্তু থাকবে, তাদের সঙ্গে কিন্তু একটা সংঘাতের যে সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাতে কিন্তু তোমার হচ্ছে গিয়ে কিছুজন মানুষ মারাও যেতে পারে। এই কিছুজন মানুষ যাতে মারা যাচ্ছে, সেই জন্য তারা কী করছে, তাদের নিজেদের গোষ্ঠীর মধ্যে লোক মারা যাচ্ছিল। এখন তারা কী করছে, যে সমস্ত লোকেদেরকে তারা প্রজা বানিয়ে নিয়ে এসছে তাদেরকেই সামনে পাঠাচ্ছে, যে তোরা একটা যা সামনে সিংহের সঙ্গে লড়াই কর, তোরা যা তোমার হচ্ছে বাঘের সঙ্গে লড়াই কর। ঠিক আছে, এরা কিন্তু পিছন দিক থেকে আছে। এবার সেখানে গিয়ে তারা যুদ্ধ করছে, এবং যুদ্ধ করে কিছু লোক মারাও যাচ্ছে এবং শিকার করেও নিয়ে আসছে। এই যারা মারা যাচ্ছে শিকার করে নিয়ে আসছে, এদের জন্য কী করতো এরা, যেহেতু এরা এদের প্রভু ছিল, এই প্রভুরা কী করতো, এদেরকে আরও ট্রেনিং দিত, যাতে এরা কীভাবে শক্তিশালী হতে পারে।
এরা একটার পর একটা যারা আছে দল গঠন করে নিয়েছে, যাদের মধ্যে অনেক প্রজা আছে, মানে বিভিন্ন জায়গার বন মানুষকে তারা গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে তাদের দলে তারা নিয়ে নিয়েছে অ্যাজ এ প্রজা হিসেবে, প্রভু নয় প্রজা হিসেবে নিয়েছে। এই সমস্ত অনেক প্রজা, প্রভু আমি ধরলাম হাতে গোনা 10-15টা প্রভু আছে, কিন্তু প্রজা আছে শয়ে শয়ে প্রজা আছে। কিন্তু এই সমস্ত প্রজাদেরকে এইসব বোঝানো হতো যে এরাই হচ্ছে কি ওদের ভবিষ্যৎ, এরাই হচ্ছে এদের ভগবান বলো, বাবা মা বলো, যাই বলো, এরা যা বলবে তা সেটাই শেষ কথা, এদের থেকে শক্তিশালী কেউ নেই। এই কথাটা কিন্তু এই সমস্ত প্রজাদের মাথায় কিন্তু ঢুকিয়ে দেওয়া হতো। যখন এই সমস্ত কথা এইসব প্রজাদের মধ্যে মাথায় ঢুকিয়ে দেওয়া হতো, তখন তারা ভয়ে থাকতো যে না, এরাই হচ্ছে সব, এরাই সর্বেসর্বা, আমরা কিছুই না। এই জন্য কিন্তু কী করা হয়, তারা কিন্তু সেই সমস্ত প্রভুদের কথা মেনে তারা সবসময় চলতো। এবং তারা কী করতো, আমরা যেমন আজকে দেখতে পাবে, আমার তো খুবই খারাপ লাগে যে মোরগ লড়াই হয়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখি। মোরগ লড়াই করছে, দুটো মোরগের মধ্যে একজন তো মরবে রে বাবা, একজন তো মরবেই। এই জিনিসটা সত্যি তা বলতে অ্যাজ এ মানুষ হিসেবে দেখা তো একদম উচিত না, এবং যারা খেলে তারা তো খেলা একদম উচিত না। দুটো প্রাণকে নিয়ে আমরা খেলছি, একদম উচিত না। যাই হোক, এটা বিতর্কিত বিষয়। তৎকালীন সমাজে কিন্তু এরকমই হতো যে যারা প্রভুরা গোল হয়ে বসছে, মাঝখানে প্রজারাও বসছে, দুজন প্রজার মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো, একজন তো অবশ্যই মরবে, ঠিক আছে, এরকম করা হতো। তো সেই সমস্ত প্রজাদেরকে আরও বিভিন্ন ট্রেনিং দেওয়া হতো যুদ্ধের জন্য, শিকার করার জন্য, তারা কিন্তু খুবই শক্তিশালী। হঠাৎ একদিন কী হলো, তোমার হচ্ছে গিয়ে বনে দাবানল লেগেছে। বনে যখন দাবানল লেগেছে তখন হচ্ছে কি চারদিকে সব কিছু পুড়ে যাচ্ছে, বনের হরিণ মহিষ যা আছে, বাঘ সিংহ সবাই ছুটছে জীবন বাঁচানোর জন্য। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত প্রজারা তারাও কিন্তু ছুটছে জীবন বাঁচানোর জন্য, কারণ প্রজারা নিকৃষ্ট প্রাণী, তাদের জীবনের কোনো দাম নেই, তারা এত শক্তিশালী নয়, তাই তাদেরকে আগুন দেখলে ভয়ই লাগবে। কিন্তু এই প্রজারা ছোটার সঙ্গে সঙ্গে প্রভুরাও কিন্তু ছুটছে। তখন এখানকার মধ্যে কিছুজন বন মানুষ প্রশ্ন তুলে যে আমরা না হলে জীবজন্তুর সঙ্গে আমাদের তুলনা, কিন্তু এরা তো অনেক অনেক শক্তিশালী, এদের কাছে আগুন কি, এদের কাছে আগুনটা কোনো ব্যাপারই না, কিন্তু তাহলে এরা কেন ছুটছে? তাহলে এখান থেকে প্রমাণিত হয় আমরাও যেমন একটা বন মানুষ, তারাও তেমন একটা বন মানুষ। তার থেকে কিন্তু আমাদের গায়ে অনেক শক্তি আছে, আমরা চাইলে তাদেরকে দমিয়ে রাখতে পারি। সেখান থেকে কিন্তু এরা বিদ্রোহ ঘোষণা করে যে না, আমরা তোমাদেরকে প্রভু মানি না, তোমরাও যা আমরাও তা, তোমাদেরকে কেন আমরা এক্সট্রা মানতে যাব, তোমাদের কথা কেন আমরা শুনবো। এই করতে গিয়ে কিন্তু সেখানে যুদ্ধ হয় এবং সমস্ত প্রজারা প্রভুকে মেনে দেয়। এখান থেকে শুরু হয় প্রভু প্রজা প্রথার বিস্তার। এরপর আস্তে আস্তে আসছে তোমার হচ্ছে কি, আসছে তোমার হচ্ছে গিয়ে কী বলতে, রাজপ্রথা আছে, রাজারা কীভাবে জমিদারি প্রথা আছে, রাজপ্রথা আসে আস্তে আস্তে এই জিনিসগুলো আসতে থাকে। এই জিনিসগুলো আসতে গিয়ে আমরা দেখলাম রাজপ্রথাকে একটা আলোচনা করে দেখি। রাজা কী করতো, তার মধ্যে রাজা ছিল। রাজা কী করলো, রাজার মূল বক্তব্য হচ্ছে গিয়ে, রাজা হচ্ছে একটা বিশাল বড় এরিয়া, রাজা বা জমিতে যারা থাকতো অনেক বড় একটা এলাকা, তারা হচ্ছে গিয়ে একদম কী করতো, এত বড় একটা এলাকা, তারা হচ্ছে পুরো ধরো 500 বিঘা জমি আছে তাদের রাজার। এই জমি দিয়ে সমস্ত ওই গ্রামের কী বলে প্রজাদেরকে নিয়ে তারা কী করতো, এই অ্যাকচুয়ালি প্রভু প্রজাপথা কিন্তু ধ্বংস হয়। সেখানে ধ্বংস হওয়ার পরে সেই প্রভু প্রজাদের মধ্যে কেউ একজন কী হয়, তাদের শীর্ষ নেতা হয়ে দাঁড়ায়, ঠিক আছে। এইভাবে সেখানে কিন্তু যে শীর্ষ নেতা হয়ে আস্তে আস্তে বন মানুষ থেকে আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয়েছে, এটা অনেকটাই মানে কী বলবো ইভ্যালুয়েশন হয়েছে। তার আমি সেখানে স্কিপ করে একদম নিয়ে চলে এলাম রাজা আর প্রজাদের মধ্যে নিয়ে চলে এলাম, ঠিক আছে। রাজা কী করতো, রাজা প্রজাদেরকে জমি চাষ করতে দিত, তারপরে তারা খাজনা নিত। কিন্তু এই জমি চাষ করে দেখা যেত খুব একটা বেশি হতো না। যদি খুব রাজা হয়, খুব শোষণ করে, তারা কিন্তু যারা চাষ করবে তাদের ভিতরে বিভিন্ন কর ধার দেনা এইসব লাগিয়ে তাদের সমস্ত মানে কি ফসলের যে দাম, তারা রাজাই পুরোটা মুনাফা অর্জন করতো। বেচার গরিব মানুষ দুটো খেতেও পেত না। এই যেটা আছে না, যে তোমার হচ্ছে একটা গান আছে, তুমি দেখবে যে কত রঙ্গ দেখবো দুনিয়ায়, যেজন তোমার হচ্ছে কি হীরের খনিতে কাজ করে যেজন, তারই জোটে না আহার দুবেলা। এরকম কি গানটা ভুলে গেছি, ওই তোমার হচ্ছে কি হীরক রাজার দেশের গানটা আছে, ঠিক আছে।
কতই রঙ্গ দেখবো দুনিয়া, এরকম কিছু একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, যারা চাষ করছে তারাই দুমড়ো খেতে পারছে না। এটা একটা কোশ্চেন হয় না, একটা কোশ্চেন মনের মধ্যে, দেখ আমি তোমাকে ইকোনমিক্সের কোশ্চেন করতে পারি, মনে বলবো না, হতে পারে গল্প, কিন্তু এর মধ্যেই কোশ্চেন আছে। রেশন ব্যবস্থা আমাদের চাল দিচ্ছে, আমরাই কিন্তু চাষ করছি, আমাদেরকে চাল দিতে হয়, মানে আমরা চাল খেতে পাই না। হয়তো আমরা পাচ্ছি, কিছু জন জায়গা তো আছে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে যেখানে চাষ ধান উৎপন্ন হয়, সেখানেই রেশন দেওয়া হয়। ভাবতে পেরেছো ব্যাপারটা কি? এটা যেদিন অফলাইন ক্লাসে যাবো, এটা আমাকে কোশ্চেনটা তুলবে, তোমরা আমি এর অ্যান্সার দেবো, আমি জাস্ট ভাবতে বললাম, ভাববে। আচ্ছা, এরপরে কি হয়, রাজা কী করতো, রাজা হচ্ছে এখানে তোমার হচ্ছে গিয়ে তাদেরকে যেভাবে জমি দিত, যে তুমি চাষ করো, আমাকে টাকা দাও। এইবার কিছু ব্যবসায়ী, বিশেষ করে আমি যদি বলবো যারা নন বেঙ্গলি, মারোয়াড়ি হতে পারে, গুজরাটি হতে পারে, রাজস্থানি হতে পারে, এই সমস্ত যারা ব্যক্তি, তারা কী করতো, তারা যে ব্যবসা করতো, তারা কী করলো, তারা তারা যে ব্যবসা করতো, রাজাকে কিন্তু তাদেরকে কর দিতে হতো, যে আমি ব্যবসা করছি মানে আমাকে তোমাকে কর দিতে হবে, ঠিক আছে? বেশ, ঠিক আছে, রাজাকে করও দিত তারা। রাজাকে কর দিতে গিয়ে দেখছে ব্যবসায়ীরা দেখছে যে আমাদের ব্যবসাকে আরও বড় করতে হবে, তার জন্য অনেক লেবার প্রয়োজন আছে, অনেক শ্রমিকের প্রয়োজন আছে। এরা তখন কী করলো, এরা তখন সেই যে সমস্ত শ্রমিক রাজার আন্ডারে কাজ করতো, মানে চাষবাস করতো, তাদেরকে তারা কিন্তু যে তোমাদের চাষবাস করতে হবে না, তোমরা আমাদের সে ব্যবসাতে বা উৎপাদনমূলক যা যা কাজ করতো, তখন হচ্ছে কী ছিল, তাঁত শিল্প ছিল, পাট শিল্প ছিল, এই সমস্ত যে ছোটো ছোটো হস্তশিল্পগুলো গ্রাম বাংলার বুকে গড়ে উঠেছিল, সেই সমস্ত শিল্পী তাদেরকে কাজ করতে, তাদেরকে ডাকে। যখন ডাকে, তখন রাজা ব্যাপারটা ভাবে যে বাহ, হ্যাঁ, তখন অবশ্যই রাজার কাছে কাজ করলে সেই সমস্ত শ্রমিকরা যে টাকা পেত, তারা যদি এই সমস্ত ব্যবসায়ীদের কাছে কাজ করতে, তাদের বেশি টাকা পাবে। তো সেই জন্য শ্রমিকরা কিন্তু খুব উৎসাহের সঙ্গে রাজার এই সমস্ত চাষবাস না করে কী করলো, তারা আস্তে আস্তে ব্যবসায়ীদের সঙ্গে যোগদান করে। এই সময় ব্যবসায়ীদের সঙ্গে যখন যোগদান করে, তখন কিন্তু কী হয়, তখন কিন্তু রাজা মাঝখানে প্রতিবাদ করার চেষ্টা করে যে কেন তোমরা আমাদের কাছ থেকে বেরিয়ে যাবে, ওদের কাছে কেন যাবে। কিন্তু রাজাকে তখন সেই সময়ের যে মন্ত্রী থাকে, রাজার তো মাথায় খুব একটা বেশি বুদ্ধি থাকে না, তখন মন্ত্রীদের থেকে বুদ্ধিটা তারা বেশি ক্যাপচার করতো। এবার মন্ত্রীকে এই সমস্ত ব্যবসায়ীরা কী করেছে, মন্ত্রীকে এই সমস্ত ব্যবসায়ী কিন্তু তারা কী করেছে, যে বিভিন্ন রকমের ঘুষ হোক বা যাই হোক, যে রাজাকে তুমি মানিয়ে নাও, যে আমরা কিন্তু রাজাকে কী করব, কর দেব, যত বেশি আমাদের মুনাফা হবে আমরা তত বেশি তোমায় কর দেবো। রাজা দেখলো ঠিকই আছে, আমি তো আমার মুনাফা পাচ্ছি, আমি যখন আমার মুনাফা পাচ্ছি, এতে আমার কোনো যায় আসে না। আর রাজা কী করতো, রাজা হচ্ছে তোমার এই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে রাজা কিন্তু কী বলতো, টাকাও নিত, টাকা ধারও নিত, অনেক সময় টাকা ওদের কাছে ধার নিত। এই যখন টাকার ধার নিচ্ছে, তখন কিন্তু রাজা কিন্তু কোনো রকম সুদ কিছুই দেবে না, কারণ রাজা কেন সুদ দেবে। কিন্তু এই সমস্ত ব্যবসায়ীরা যদি অন্য কোনো লোককে টাকা ধার দেয়, তাহলে কিন্তু তাদের কাছ থেকে তারা সুদ নিত। এটাই তো সিস্টেম ছিল, সুদে টাকা খাটানোর মতো ব্যাপার। তখন কিন্তু রাজা দেখে যে এই সমস্ত যে ব্যবসায়ীরা ব্যবসা করতে করতে অনেক উন্নত, এই সমস্ত ব্যবসা কোথায় সেল করতো ওরা, এই সমস্ত ব্যবসা সেল করতো আমার বিদেশি নাবিকদের কাছে। আমাদের দেশের সমস্ত ব্যবসায়ীদেরকে বলা হয় বণিক, আর বিদেশের ব্যবসায়ীদের বলা হতো নাবিক, যারা আমেরিকা থেকে আসতো, ইংল্যান্ড থেকে আসতো ব্যবসা করতে আমাদের এখানে। তখন এরা কী করছে, তখন হচ্ছে গিয়ে কিন্তু এই সমস্ত নাবিকরা কিন্তু বণিকদেরকে বুদ্ধি দেয় যে তোমরা আমাদেরকে তোমাদের দেশে নিয়ে আসো, বা আমি তোমার স্কিপ করলাম, এই সমস্ত ব্যবসায়ীরা, আমাদের দেশের যে ব্যবসায়ী বণিকরা, এরা কিন্তু রাজার কাছাকাছি উন্নতি হয়ে যাচ্ছে। রাজা যেমন যত টাকা ধনসম্পত্তি আছে, এদেরও ঠিক ততটাই ধনসম্পত্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। এবার এদের যখন ধনসম্পত্তি অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু এরা রাজাকে মানতে চাইছে, ঠিক আছে? রাজা কিছু রুলস করলে রুলস মানবে না, এরকম কিছু করার চেষ্টা করে। রাজা এদেরকে অনেক ধমকাধমকি করে, যুদ্ধ এই জন্য মানে কী বলা যেতে পারে, ব্যান্ড করে দেওয়ার ব্যাপার থাকে একটা। তখন কিন্তু এরা মনে মনে চক্রান্ত করে যে ঠিক আছে, রাজাকেই একদম এখান থেকে সিংহাসনচ্যুত করে দিতে হবে, ঠিক আছে? এই জন্য কি, আর তখনকার সময় বাংলা, বিহার, উড়িষ্যা ওই সমসাময়িকটার মানে খুব উন্নত ছিল, খুবই উন্নত ছিল ওই সমসাময়িকটা আর কি।
তো সেই ক্ষেত্রে এখানে মানে কি বলবো, মানে সোনা দানা রত্ন ধরি প্রচুর ছিল বাংলাতে। ওই সময় কিন্তু যারা নাবিক ছিল, মানে ব্রিটিশ কোম্পানি, তারা কিন্তু দেখেছে যে এখানে কিন্তু অনেক সোর্স আছে, এখান থেকে কিন্তু আমাদেরকে ব্যবসা করতে। তারা কিন্তু তখন কী করলো, দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে হাত মেলালো। দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে তারা কী করলো, তখন আসলে মন্ত্রী বা আমি যদি বলি মির্জাফর, ওদের সঙ্গে হাত মিলিয়েছে। ঠিক আছে, ওদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের দেশে ব্যবসা করবে বলে একটা চুক্তি করে রাজার সঙ্গে। রাজা প্রথমত চাইছিল না চুক্তি করতে, কিন্তু রাজাকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে চুক্তি করতে বাধ্য করে। এইবার কি হয়, যখন রাজাকে চুক্তি করতে বাধ্য করায়, রাজা ঠিক আছে, আমি তো কর পাচ্ছি, আমার কী যায় আসে। এবারে কর পাচ্ছে রাজা, কী যায় আসে ভাবতে 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 এরা কিন্তু আস্তে আস্তে অধিপত্য বিস্তার লাভ করে। এবার এরা অধিপত্য লাভ বিস্তার করে কিন্তু রাজার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহটা হয়েছিল কত সালে? এই বিদ্রোহটাকে বলা হয় পলাশির যুদ্ধ, যেটা হচ্ছে তোমার 1757 সালে হয়েছিল। এইবার এই পলাশির যুদ্ধ হওয়ার পর রাজা সিংহাসন যুদ্ধ হয়। মির্জাফরকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তুমি এটা পাবে ওটা পাবে, ওটা থেকে কিন্তু মির্জাফরের সঙ্গে বিশ্বাসঘাতক করে গেল। এইবার আলটিমেট গল্পটা কিন্তু আমি যে তোমাদের বোঝাতে চাইলাম যে মির্জাফর তো একটা দোষী, ঠিক আছে, আলটিমেট দোষী ওই সমসাময়িক কিন্তু কারা, ওই সমসাময়িকের বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন পুঁজিপতিরা, ওই সমসাময়িক যারা ছিল, আমি পার্টিকুলারলি কারোর নাম নিয়ে ছোটো বড়ো কাউকে করতে চাইছি না, বিভিন্ন ব্যবসায়ী ছিল, বিভিন্ন কোম্পানি ছিল। তারা তোমরা একটু যা খোঁজখবর নিয়ে দেখবে যে 1757 সালের আগে কোন সমস্ত কোম্পানি ইন্ডিয়ার মধ্যে বিলংস করত। এটা তোমাদের টাস্ক। আমি এর পর থেকে আমি এটা ধরবো। আমি অনলাইনে পড়াচ্ছি, তাই আমি এটা ডাইরেক্ট কোনো একটা কোম্পানির নাম ডাইরেক্ট বলতে পারছি না। অফলাইনে পড়ালে অবশ্যই বলবো কে কে ছিল। তো তোমাদের এই টাস্ক থাকলো যে ওই সময় কোন কোন কোম্পানি ভারতের মধ্যে এক্সিস্ট করতো। ঠিক আছে, তাহলে এরাই হচ্ছে কি আসল কালপ্রিট। তাহলে এই যে এখান থেকে আমাদের চ্যাপ্টারটা শুরু। এই যে তোমার হচ্ছে দেশ স্বাধীন হওয়ার, দেশ স্বাধীন বলছি, এই যে তোমার 1757 সালে যখন আমাদের পলাশি যুদ্ধ স্টার্ট হয়, যখন পলাশির যুদ্ধ স্টার্ট হয়েছিল, পলাশির যুদ্ধে যখন স্টার্ট হয়েছে 1757 সালে, সেখান থেকে কিন্তু আমাদের এই যে উপনিবেশিক যে বলছি এখান থেকে স্টার্ট হয়। উপনিবেশিক মানে কি, যারা হচ্ছে এখানে কাজ করতে এসেছিল, ঠিক আছে, এই উপনিবেশিকটা এখান থেকে স্টার্ট হয় আর কি। এইবার এই যে 1617 সালে এখানে এসে এরা কাজ করছিল, এদের মূল বক্তব্য, এরা কিন্তু প্রথমেই কিন্তু যে কাজ করছে, এদের প্রথমে এখান থেকে আমরা জানি না 1757 থেকে পুরো 200 বছর ধরে এরা শাসন করেছিল আমাদের দেশে। 57, হ্যাঁ 1757 থেকে কত পর্যন্ত হয়েছিল? এটা চলেছিল হচ্ছে 1947 পর্যন্ত এটা হয়েছিল। এই যে আমাদের 200 বছর ধরে, মোটামুটি প্রায় 200 বছর চলেছিল। এই প্রায় 200 বছরের মধ্যে কিন্তু 100 বছর কিন্তু প্রথম 100 বছর যেটা হয়েছিল, ওই প্রথম 100 বছর কিন্তু আমাদের কিন্তু কী ছিল বলো দেখি, প্রথম 100 বছর কিন্তু ডাইরেক্ট কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ করতে পারে প্রথম 100 বছর। লাস্ট 100 বছরে কিন্তু তারা এই 200 নম্বরের যে বছর, লাস্ট যে 100 বছর, এই 100 বছর কিন্তু তারা কিন্তু পুরো একদম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তার যে রুলস রেগুলেশন পুরো এখানে অ্যাপ্লাই করে। ঠিক আছে, আচ্ছা, এইখানে যে তারা এসেছিল, এখানকার থেকে মূল কাজ কী, এদের এখানে এসে মূল উদ্দেশ্য ছিল যে তোমার হচ্ছে গিয়ে সম্পত্তি লুট করা। সম্পত্তি লুট, প্রথম কোশ্চেন হচ্ছে এটা, সম্পত্তি লুট করবে এখান থেকে এসে, তারা রাজ করবে এখানে এসে। ঠিক আছে, দীর্ঘদিন তারা এখানে রাজত্ব করবে, এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। এই সম্পত্তি লুট করতে গিয়ে তারা দেখলো যে এখানে কিন্তু যে সমস্ত মানুষ আছে, হ্যাঁ সম্পত্তি লুট, আরেকটা কী ছিল, আরেকটা ছিল ওদের যে ব্যবসা, ওদের হচ্ছে ব্যবসাটা আরও বাড়াবে। ওদের যে ব্যবসা ছিল, ওরা কী ধরনের ব্যবসা, ওরা যে কাপড়ের ব্যবসা করতো বা যাই ব্যবসা, ওদের যে শিল্পটা ছিল না, ওদের শিল্পটা হচ্ছে এখানে তারা চাইছে, বাড়াতে চাইছে ওদের যে শিল্প, মানে ওই সময় কিন্তু আমাদের শিল্প বিপ্লবটা হয়। যখন শিল্প বিপ্লব হয় প্রচুর পরিমাণে, তখন হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার উৎপাদন হচ্ছিলো। এই সমস্ত জিনিস প্রোডাক্ট বিক্রি করবে কোথায় তারা এরকম তারা চারদিকে ঘুরে ঘুরে কী দেখছে, একটা মার্কেট খুঁজছে, যেখানে মার্কেটটাতে আমরা কী করবো, ওই জিনিসগুলোকে আমরা বিক্রি করতে পারবো। আজকে দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে কেন? আজকে দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে এই কারণে
প্রত্যেকটা দেশ চাইছে তাদের প্রোডাক্ট অন্য দেশে গিয়ে বিক্রি করে, এটা হচ্ছে তাদের মূল ব্যাপার। এটা সাম্রাজ্যবাদ বলা হয়, ওখানে গিয়ে তারা বিক্রি করবে, ঠিক আছে। এই ব্যবসা বাড়ানোর জন্য দেখলো ইন্ডিয়া কিন্তু প্রথমে ইন্ডিয়া কিন্তু প্রথমে হচ্ছে তাদের তাদের মূল উৎপাদন কী ছিল, তার খাদ্যশস্য উৎপাদন করতো। তারা তারা হচ্ছে এখানে উৎপাদন করতো খাদ্যশস্য। এখন এই খাদ্যশস্য উৎপাদন করছে তারা, প্রথমে কিন্তু এদের সঙ্গে এইরকমই ছিল যে তোমরা আমাদের খাদ্য দেবে, আমরা তোমাদেরকে বস্ত্র দিয়ে দেবো, আমরা যে ধরনের বস্ত্র উৎপাদন করছি বা যাই আর কি। কারণ কারণ ওই সময়কে ভারতবর্ষে যে সমস্ত বস্ত্র উৎপাদন হতো তার থেকে তুলনামূলকভাবে কিন্তু ইংল্যান্ডের বস্ত্রের দাম কম ছিল। তো সেই ক্ষেত্রে কী হয়েছে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি আমাদের অনেকেই আছে যে ইংল্যান্ডের কাপড় চোপড় ব্যবহার করার চেষ্টা করছে বেশি করে। আর এই খাদ্যশস্য যে উৎপাদন করতো তারা, এই খাদ্যশস্য তারা উৎপাদন যে করতো, বিভিন্ন ধরনের খাদ্যশস্য আছে, সেই খাদ্যশস্যকে তারা কিন্তু আস্তে আস্তে কী করে বলো দেখি, ইন্ডিয়ান লোক ব্রিটিশরা কী করলো, এই খাদ্যশস্যকে আস্তে 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 তারা কী করলো, বন্ধ করে তাদেরকে বলে যে তোমরা নগদ শস্য তৈরি করো। নগদ শস্য কী বলে, নগদ শস্য হচ্ছে গিয়ে যে সমস্ত শস্য থেকে আমরা ব্যবসা করতে পারি, যেমন হচ্ছে গিয়ে কী বলতে পারি, আমাদের চা, তামাক, নীল, এইসব আরও জায়গা আছে আর কি, বাগিচা বা কী বলে না, বাগিচা, আরও অনেক কিছু আছে আর কি। এরা হচ্ছে তোমার কি, এরা হচ্ছে নগদ শস্য। এই নগদ শস্যগুলো চাষ করতে এদের বাধ্য করে খাদ্যশস্যের পরিবর্তে। এটা কিন্তু অনেক বড় সমস্যা। এর ফলে কী হয়, এর ফলে কিন্তু আমাদের দেশে খাদ্যের অনেক অভাব দেখা দেয়, মহামারী সৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি। এই সমস্যা খুব করুণ অবস্থা তৈরি হয়। এখানে আরও এদের আরও খুব খারাপ জিনিস ছিল, এরা এসে কিন্তু প্রথম টার্গেট করেছে কিন্তু আমাদের এখানে যে দেশীয় শিল্পগুলো ছিল না, যে ধরনের দেশীয় যে তোমার শিল্পগুলো ছিল, এই দেশীয় শিল্পগুলোকে কিন্তু তারা কী করেছে বলতো কি, এই দেশীয় শিল্পগুলোকে কিন্তু তারা ব্যান করে দিয়েছে প্রথমত। যে সমস্ত দেশীয় হস্তশিল্প ছিল তাদের মূল কাজের মধ্যে এটা একটা বড় বড় কাজ ছিল, হস্তশিল্পগুলো তারা ব্যান করে দিয়েছে। হস্তশিল্পগুলো ব্যান করেছে, যেমন বলি তুলা শিল্প, পাট শিল্প, বস্ত্র শিল্প, যে সমস্ত শিল্পগুলো ছিল আমাদের এখানে, সেগুলো কিন্তু আস্তে আস্তে তারা বন্ধ করে দিচ্ছে। এগুলোতে খুব বড় একটা প্রভাব ফেলে দেয়। এটা কিন্তু উপনিবেশিক অতীতের সম্পত্তির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা লাইন। এরা কিন্তু বিশালভাবে একটা প্রকোপ এর উপরে আনে। এই কয়েকটা জিনিস যখন এরা আনে তখন কিন্তু দেশের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। খাবার নেই, লোকে হচ্ছে ইনকাম করার মতো সোর্স নেই, মানে গরিব, এবারে বিশাল প্রভার্টি আছে, তোমার হচ্ছে গিয়ে নিউট্রিশন পাচ্ছে না, তারপরে ইনইকুয়ালিটি হাই, প্রচণ্ড পরিমাণে ভারতবর্ষের অবস্থা খারাপ হয়। এই যে এখান থেকে দুটো কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেন একই ধরনের, উপনিবেশিক শাসনকালে আসার ফলে ভারতবর্ষে কী কী ধরনের পরিবর্তন হচ্ছে। ফার্স্ট পরিবর্তন বা এদের কী লক্ষ্য ছিল, এদের মূল লক্ষ্যটা কী ছিল, এদের মূল লক্ষ্য ছিল প্রথমত হচ্ছে গিয়ে ভারত থেকে সম্পদ লুট করা। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে গিয়ে এরা হচ্ছে গিয়ে চাইছিল ওদের দেশের যে সমস্ত উৎপাদন হয়েছে সেই সমস্ত উৎপাদনগুলো যেন এখানে বিক্রি করে, মানে এর একটা মার্কেট চাইছিল। আচ্ছা, এরা আবার আরও কী করছিল, এরা আমাদের দেশের যে সমস্ত খাদ্যশস্য উৎপাদন হতো, খাদ্যশস্য থেকে তারা বাধ্য করছে দেশের লোককে যে তোমার হচ্ছে গিয়ে নগদ শস্য উৎপাদন করতে। এর ফলস্বরূপ তো বললাম যে ফলস্বরূপ খাদ্যের অভাব দেখা দিয়েছিল, খুব বড় লেভেলের একটা সমস্যা হয়েছিল, যেটা ওই 1876 সালের দিকে হয়েছিল, যাকে আমরা বলি 76-এর মন্বন্তর। 1876 সালে বিভিন্ন হয়েছিল, আরও পরপর হয়েছিল। এটা 1876 সালে গিয়ে খুব বড় আকার ধারণ করে আর কি, ঠিক আছে, মানে অনেকেই মারা যায় আর কি আস্তে আস্তে। এই জিনিসগুলো হওয়ার মানে এই যে তোমার ভারত স্বাধীনতা, ভারতবর্ষ যখন হচ্ছে তোমার পলাশী যুদ্ধে হারে, তখন কিন্তু অনেক কিছু জিনিস পরিবর্তন হয়, রাজনৈতিক প্রভাব কিছু আসে, তারপর তোমার হচ্ছে অর্থনৈতিক প্রভাব কিছু হয়, সামাজিক কিছু প্রভাব তৈরি হয়। রাজনৈতিক প্রভাবটা কী হয়, কেন্দ্রীয় শাসনটা পুরোপুরি কিন্তু আগে কী ছিল, আগে হচ্ছে ভারতবর্ষ তো একটা স্টেটে ছিল না, ভারতবর্ষ আগে কিন্তু অনেকগুলো স্টেটে ছিল। সে অনেকগুলো স্টেটে থাকার ফলে কী হয়েছিল, যখন ভারতবর্ষ অনেকগুলো স্টেটে ছিল, সে অনেকগুলো স্টেট থাকার ফলে তাহলে প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা বাংলা, বিহার, উড়িষ্যা যা যা ছিল সেই সমস্ত স্টেটের কিন্তু একটা করে রাজা ছিল, বা যারা ছিল আর কি মোটামুটি, তারা কী করতো, তারা মোটামুটি সাপোজ আমি যদি বাংলা, বিহার, উড়িষ্যার জন্য একটা হচ্ছে গিয়ে আইন কানুন কিছু একটা থাকতো, ওর জন্য একটা কিছু আইন কানুন থাকতো। কিন্তু যখন হচ্ছে কি ভারতবর্ষ পরাধীনে চলে যায় ইংরেজের, তখন কিন্তু তারা কী হয়েছিল, তখন কিন্তু তারা একটা কেন্দ্রীয় সেন্ট্রাল কী বলে সেন্ট্রাল হচ্ছে তোমার একটা আইনের মধ্যে চলে আসে, যার ফলে কিন্তু
বিভিন্ন দিক থেকে খুব সমস্যা তৈরি হয় একটা। এটা যে রাজনৈতিক প্রভাব। অর্থনৈতিক প্রভাব কী আছে? অর্থনৈতিক প্রভাব হচ্ছে এটাই ছিল এখানে, যে ভারতবর্ষ কিন্তু মূলত ছিল কৃষি নির্ভরশীল দেশ, যাকে কিন্তু আমরা চেষ্টা করলাম কি শিল্প নির্ভর করতে বাধ্য করলাম। আমাদের দেশে আরও একটা গল্প যেখানে হয়েছিল, যেটা হচ্ছে তোমার কি অর্থনৈতিক প্রভাবটা কী ছিল, ভারতবর্ষ ইংরেজের আর একটা উদ্দেশ্য ছিল যে তারা কিন্তু ভারতকে এক্সপোর্ট করবে, আর ভারত যেন ইম্পোর্ট করে, মানে ভারতকে তারা চাইছিল ইম্পোর্ট কান্ট্রি বানাতে। এটা এটা হবে ইন্ডিয়া। ইন্ডিয়া বেশি ইম্পোর্ট করবে আর এক্সপোর্ট করবে খুব কম, এক্সপোর্ট খুবই কম করবে, এক্সপোর্টটা লেস এক্সপোর্ট করবে, মানে এদের থেকে কেউ জিনিস কিনবে না। হ্যাঁ, এরা কী এক্সপোর্ট করতে পারে? এরা এক্সপোর্ট করবে শুধুমাত্র ফুড আইটেম, ঠিক আছে, এরা শুধুমাত্র ফুড আইটেম এক্সপোর্ট করবে। আর ইম্পোর্ট করবে কি? আর সমস্ত আইটেমই এরা ইম্পোর্ট করবে, মানে অল আইটেম এক্সেপ্ট ফুড। এক্সেপ্ট ফুড ছাড়া সমস্ত আইটেম কিন্তু এরা কী করবে, এখান থেকে এক্সপোর্ট করবে। এর ফলে কী হয়, আমরা দেখেছি যত বেশি এক্সপোর্ট করা তত বেশি টাকা চলে যায় কোথাও, বাইরের দেশে চলে যায়, তাহলে কী হবে, ওই দেশের ক্ষমতা কমে যায়। যত বেশি যত বেশি ইম্পোর্ট করবো তত বেশি কী হবে, টাকা বাইরের দেশে চলে যাবে, তাতে কী হবে, আমাদের ক্ষমতা কমে যায়। যত বেশি এক্সপোর্ট করবো তত কী হবে, তত বেশি টাকা আমাদের দেশে আসবে, আমাদের ক্ষমতা বাড়বে। কিন্তু ইংরেজ কোনোদিন চায়নি যে আমাদের দেশের ক্ষমতা বাড়ুক। তাই ইংরেজ সবসময় তাদের সমস্ত যে প্রোডাকশন যা ছিল সব কিন্তু আমাদের দেশের মধ্যে এসে তারা এক্সপোর্ট করেছে, আর আমাদের দেশ থেকে তারা কি নিয়ে গেছে, আমাদের দেশকে বাধ্য করেছে ওদের কাছ থেকে জিনিসপত্র কেনার। আর আমরা কী সমস্ত জিনিস এক্সপোর্ট করছি, আমরা শুধুমাত্র ফুড আইটেম এক্সপোর্ট করছি, ঠিক আছে। আচ্ছা, সামাজিক প্রভাব আছে। হ্যাঁ, সামাজিক প্রভাব আছে, এটা কিন্তু বাস্তব কথা। এখনও অনেকেই বিশ্বাস করে যে ইংল্যান্ড যদি 200 বছরের জায়গায় আরও 100টা বছর শাসন করতো, তাহলে কিন্তু ইন্ডিয়া শোষণ করেছে ঠিক আছে, কিন্তু আরও অনেকটা ডেভেলপমেন্ট করে দিয়ে যেত, অবশ্যই ডেভেলপমেন্ট করে দিয়ে যেত। এটা কিন্তু এটা খুব, এই কোশ্চেনটা আমি অনেকেই মানে তোমার হচ্ছে কী বলে, অনেক হচ্ছে তোমার ঐতিহাসিকবিদ আছে, তারা কিন্তু বলে উঠে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু রাজনৈতিক প্রভাব যেমন পড়েছে, কিছু রাজনৈতিক প্রভাব, কিছু অর্থনৈতিক প্রভাব যেমনই পড়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিছু সামাজিক প্রভাব পড়েছে। আমি যদি ফার্স্ট একটা আইটেমের কথা বলতে যাই, নারীর অধিকার। নারীর অধিকার এই ব্যাপারটা কিন্তু তৎকালীন সমাজে কিছুই ছিল না। মানে একটা ছেলে যার বাল্য বিবাহ যে হতো, একটা মানে অনেক বয়স্ক লোকের সঙ্গে একটা বাচ্চা মেয়ের বিয়ে দিয়ে হতো, সে বয়স্ক লোক ভাই আগে তো মারা যাবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে মেয়েটাকেও কিন্তু মারা যেতে হয়েছে শীতাতে। এটা খুব বাজে একটা সিস্টেম ছিল, যেটাকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে আসাকাল থেকে এটা কিন্তু বাদ দিয়েছে। মেয়েদের যে পড়ার অধিকার, ওটা কিন্তু আগে ছিল না, তার আশাবাদী মেয়েরা পড়ার অধিকার পেয়েছে, বিভিন্ন স্কুল খোলা হয়েছে, স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদি। মানে একটা পশ্চিমা মূল্যবোধ সৃষ্টি করার চেষ্টা হয়েছে, মানুষকে আস্তে মডার্ন করা চেষ্টা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপরে যদি আমি তোমাদেরকে বলতে চাই যে পার্টটা তোমাদের এখানে আছে, ব্রিটিশ ভারতের অর্থনৈতিক অবস্থা কেমন সম্পৃক্ত, আমি যেটা বললাম এই মানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে না সমস্ত কোশ্চেন না তুমি দেখবে মোটামুটি মোরাল সেম, জাস্ট তোমাকে থিমটা জানতে হবে কি এরা এসেছিলো, কেন, এদের উদ্দেশ্য কী ছিল, এরা কী করে গেছে। এরা এসেছিল এই কারণে দেশের ভারতবর্ষে অনেক সম্পত্তি লুট করতে হবে। 2, আমরা যে সমস্ত জিনিস এখানে উৎপাদন করেছিলাম সেই জিনিসগুলো এখানে বিক্রি করতে হবে। 3, আমাদের দেশে তোমার হচ্ছে গিয়ে ফুড আইটেমটা খুবই খারাপ, তাই এখান থেকে ফুড আইটেমটা খুব ভালো, এখান থেকে ফুড আইটেমটা আমরা এখান থেকে নিয়ে যাবো, আর ওদেরকে বাধ্য করব যে শুধুমাত্র ফুড এক্সপোর্ট করতে, কোনো হচ্ছে গিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। টেক্সটাইল মানে কি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি কাকে বলে, বস্ত্রশিল্পকে বলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। টেক্সটাইল, স্টিল যা আছে এই সমস্ত কিন্তু জিনিসগুলো কিন্তু ওরা এক্সপোর্ট করতে পারবে না, ওদের জিনিসগুলোকে আমরা কোয়ালিটির দিক থেকে একদম মানে কী বলবো ব্যান করে দেবো। এরা এসে আমাদের হস্তশিল্পটাকে আগে ব্যান করেছে। আমাদের বলো না ঢাকায় এই বলো না মুসলিম, ঢাকায় যে তোমার জামদানি তাঁত ইত্যাদি, মানে বাংলাদেশের যে তাঁত, এই যে জিনিসগুলো ছিল এগুলো সব বন্ধ করে দিয়েছে। এরা বন্ধ বলতে এদের উপরে আগে এরা প্রভাবটা ফেলেছে। ভারতবর্ষকে তোমার হচ্ছে কি খাদ্যশস্য থেকে নগদ শস্য উৎপাদন করতে বাধ্য করিয়েছে। আচ্ছা, এই নগদ শস্য করার ফলে কী হয়, এই নগদ শস্য করার ফলে হচ্ছে কি লোকেদের খাবারের যে একটা অভাব সেটা দেখা দিয়েছিল, এর ফলে বহুত মহামারী সৃষ্টি হয়েছিল। ব্রিটিশ শাসনকালে কী কী জিনিসগুলো এসেছে, ব্রিটিশ শাসনকালে কিছু কিছু উন্নতি হয়েছে, রেলপথ তৈরি হয়েছে, মানে এই যে কিছু ব্যাপারগুলো, কৃষির কী অবদান হয়েছে, কৃষির তেমন কিন্তু তারা কিছু বিশেষ কিছু অবদান করেনি এরা কৃষির দিক থেকে।
এই জিনিসগুলো মোটামুটি এই জাস্ট মূল পার্টটা, জাস্ট এই ছোট্ট পার্টটা তোমাদের আজকে বললাম। আজকে তোমাকে বেশি পড়াতে চাইছি না, জাস্ট তোমাদের একটা জিস্ট দিতে চাইছি কীভাবে তোমার হচ্ছে গিয়ে দেশ যখন পরাধীন হয় তারপরে আস্তে আস্তে কীভাবে ইংরেজ শাসন এসছে, ইংরেজ শাসন কীভাবে করার চেষ্টা, ইংরেজ কীভাবে শাসন করার চেষ্টা করেছে। হ্যাঁ, এখানে একটা যেটা বলতে চাইছি, এটা কিন্তু দুটো ব্যবস্থা ছিল। একটা বলা হয় যেটাকে বলা হয় তোমার ইংরেজ যখন ক্ষমতায় প্রথম প্রথম আসে তখন কিন্তু তারা দুটো জিনিস ব্যবস্থা চালু করেছিল রাজনীতিতে। কী বলবো, একটা বলা হয় স্থায়ী, একটা বলা রাউতারি বন্দোবস্ত, আর একটা বলা হয় মহলওয়ারি বন্দোবস্ত। রাউতারি বন্দোবস্তটা কী ছিল? রাউতারি বন্দোবস্তটা ছিল যেটা হচ্ছে তোমার ইংরেজরা কর চাইতো জনগণের কাছ থেকে, কিন্তু এই করটা কিন্তু আদায় করে দিত কি, এই করটা আদায় করে দিত কিন্তু হচ্ছে রাজা বা জমিদার যারা থাকে তারা কিন্তু করটাকে আদায় করে দিত। কিন্তু যখন মহলওয়ারি ব্যবস্থা আসে তখন কিন্তু কি হয়, একদম ইংরেজ নিজে গিয়ে করটা আদায় করত। এই মহলওয়ারি ব্যবস্থা ও রাউতারি ব্যবস্থা কি, এটা নিয়ে আমরা এর পরের দিন ডিটেলসে আলোচনা করব। আজকে জাস্ট এইটুকু পার্ট থাকলো। আর এই সমস্ত পিডিএফগুলো আমি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করি, এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে তোমাদের এই সমস্ত পিডিএফগুলো দিয়ে দেবো, কেমন? আজকে এটুকুই থাক, এর পরের দিন আমরা বাকিটা আলোচনা করা যাবে।